কয়েক মৌসুমের বিরতি দিয়ে আবারও ফেরানো হচ্ছে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বা কনসার্ট, আপনি যাই বলুন না কেন। বেশ কয়েকদিন আগে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে তিনটা জায়গাতেই কনসার্ট করার একটা পরিকল্পনা আছে। কিন্তু কথা হচ্ছে যে সেই কনসার্টগুলোতে বা উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে কারা পারফর্ম করবেন। বেশ কয়েকটা নাম আমরা ইতিমধ্যে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে, অনেক জায়গাতে আসলে ঘোরাফেরা করছে। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পুরনো জিনিস কিন্তু নতুন করে একটু ভালো করে আপডেট দেবো, কারণ আমরা বিসিবির কাছে যখনই জানতে চেয়েছিলাম তারা বলছিল যে লাইন আপটা এখনও ঠিক হয়নি, কারা আসবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। আপনাদেরকে মনে হয় সেখানে একটা নতুন খবর দিতে পারি, আর সেই খবরটা দেবো। সেই সঙ্গে সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের খেলা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা করার জন্য আমি তো মোহাম্মদুল ইসলাম আপনার সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যেটা বলছিলাম যে অনেক দিন পর বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান ফিরছে, যেটা আমি যদি শুরুর দিকের কথাগুলো বলি, যেখানে বেশ বড় বড় তারকারা পারফর্ম করে গেছেন। এবারও প্রত্যাশা করা হচ্ছে যে বেশ বড় তারকাদের আনা হবে। সেখানে বেশ কয়েকটা নাম আছে, অনেকে বলছে আতিফ আসলাম এখানে থাকবেন, কিংবা রাহাত ফাতে আলী খান, তারপর জেমস। কিন্তু সবগুলো আসলে বিসিবি গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছে। আপনার কাছে মনে হয় আজকে নতুন কিছু আছে? আসলে ফার্স্ট ইমপ্রেশনটা অনেক বড় একটা ব্যাপার। আপনি নতুন করে বিপিএল শুরু করছেন, মানে আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে আছি যে এবারে বিপিএলটা একটু প্রফেশনালিজমটা ঠিক রেখে তারপরে বিপিএলের খেলার মাঠে যা খেলা হয় তা হবে। কিন্তু আপনি উদ্বোধন অনুষ্ঠানটা যদি একটু বাজিমাত করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো একটা দিক হবে। আমরা আজকে একটা পোস্ট পেয়েছি, সেটা হচ্ছে পাকিস্তানের হাই কমিশনার যিনি বাংলাদেশে কাজ করেন, সাইদ মারুফ, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে, আসিফ মাহমুদের সাথে। সেইখানে তিনি ক্যাপশনে লিখেছেন যে রাহাত ফাতে আলী খানকে নিয়ে আসলে ডিসকাশন হয়েছে যে তাকে পারফর্ম করানোর বিষয়টা নিয়ে। সো আমরা এখানে আসলে যেই নামগুলো আসলে কনফার্ম হয়নি, কিন্তু এই নামগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল, আলোচনা ছিল, তার মধ্যে থেকে হয়তো রাহাত ফাতে আলী খানকে আমরা লক করে দিতে পারি যে তিনি হয়তো পারফর্ম করবেন মোটামুটি, যেহেতু উনি বলেছেন যে আন্ডার ডিসকাশন যেহেতু হয়েছে, এখন হয়তো লজিস্টিকগুলো দেখা হবে বা বিভিন্ন জিনিসগুলো দেখা হবে সেগুলো দেখে। সো অন্য নামগুলো বাদে আমরা হয়তো রাহাত ফাতে আলী খানকে আমরা দেখতে যাচ্ছি এই উদ্বোধন। গত কোন একটা প্রোগ্রামে হয়তো আমরা AR রহমানকে আমরা দেখেছিলাম, আমি ঠিক মনে নেই আমার কোন মৌসুমে, কোন একটা মৌসুমে হয়তো দেখেছিলাম। এবার রাহাত ফাতে আলী খান আসবেন নিশ্চয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজনের, কারণ যেহেতু তিনটা জায়গাতে প্রোগ্রাম হবে, ঢাকাতে হবে, সিলেটে হবে এবং চট্টগ্রাম পর্বেও আমরা প্রোগ্রাম হবে বলে শুনছি। কিন্তু সেখানেও বিদেশিকে থাকবে কিনা এটা কিন্তু এখন আমরা কেউ নিশ্চিত না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ক্রিকেটার নেই, মানে যেটা বলছি যে বড় প্লেয়ার নেই, সেখানে আপনাকে এই ব্যাপারগুলো দিয়ে, যেমন আপনি মাঠের বাইরে যে ব্যাপারগুলোর আপনি ফ্যান জোন তৈরি করছেন বা ফ্রিতে পানি খাওয়ানো হবে, কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো, মাস্কাট আসছে, থিম সং আসছে, সো এই ব্যাপারগুলো নিয়ে বাজিমাত করতে হবে। সেখানে কনসার্ট নিয়ে যে আলোচনাটা, সেখানে মনে হয় যে প্রথম যে তথ্যটা বা রাহাত ফাতে আলী খান আসবেন, সেখানে আমার কাছে যেটা মনে হয় যে ভালো চয়েস। কারণ অবশ্যই রাহাত ফাতে আলী খানের একটা ভালো ফ্যান বেস আছে বাংলাদেশে, অনেক বেশি, সাউথে তো অনেক বেশি। আতিফ আসলামেরও রয়েছেন। এই সিঙ্গারগুলো আসলে বাংলাদেশের ফ্যানদের জন্য, ইয়াংস্টার বা যাই বলুন, আমাদের জেনারেশন যারা রয়েছেন, আগের জেনারেশন, সবাই আসলে তাকে রিসিভ করে ভালোভাবে, তার গানগুলো আছে। কিন্তু মানে এর পাশাপাশিও আরও শোনা যাচ্ছিল যে কোনো একটা বড় হয়তো হলিউড স্টার আসতে পারে, ফুটবলার আসতে পারে, সেগুলো এখনও কনফার্ম হয়নি। সেগুলো নিয়েও যদি কথা হয় তখন যখন একটা লিস্ট, পুরো লাইন আপটা যখন আমরা পাবো, তখন হয়তো দেখা যাবে যে অনেক বড় একটা লাইন আপ হয়ে গেছে। একটা জিনিস কি হতে পারে যে আমি জাস্ট আলোচনার জন্য করছি যে আমরা কিন্তু লাস্ট যে কয়েকটা প্রোগ্রাম দেখেছি, সেখানে কিন্তু বাংলাদেশি যারা অভিনেতা বা অভিনেত্রী আছেন তাদের খুব বেশি সম্পৃক্ততা দেখিনি। এক দুজন হয়তো টুকটাক এসেছেন, পারফর্ম করেছেন। কিন্তু এইবার যেহেতু শাকিব খান যেহেতু এবার টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত আছেন, তার একটা দল আছে, আপনার কি মনে হয় কিনা যে এইবারের প্রোগ্রামে ঢালিউডের যারা স্টার আছেন, বিশেষ করে নায়ক নায়িকা বলি যাদেরকে আমরা,
তাদেরকে পারফর্ম করতে দেখবো, সেটা কি একটা বড় অপরচুনিটি, বা এইটা আরো একটু গ্লোবালাইজেশন করবে? না, অপরচুনিটি তো আছেই, অপরচুনিটি আপনি আগেও ছিল, কিন্তু আসলে কোয়ালিটিটা কেমন হবে সেটাও একটা দেখার বিষয়। আপনি ঢালিউড স্টারদের কথা বলছেন, সাকিব খান তো নিজেই রয়েছেন, সাকিব খান যদি পারফর্ম করেন সেটা অন্য ব্যাপার, সেটা আরেকটা মাত্রা যোগ করবে। কিন্তু এছাড়া যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আসলে মানুষ রিসিভ করবে কাকে, হ্যাঁ মানে রিসিভ করবে কাকে, মানে কার জনপ্রিয়তাটা বেশি, এটার হয়তো একটা তারা ডিসকাশন করতে পারে। আপনি যদি গানের ক্ষেত্রে দেখেন, প্রীতম হাসানের কথা বলতে পারেন। প্রীতম হাসান মানে কি বলে ডিসকাশন আছে যে প্রীতম হাসান যদি থাকেন, আপনি ইয়াংস্টারদের একদম অ্যাট্রাক্ট করতে পারবেন ইয়া থেকে। কিন্তু আপনি বাংলা সিনেমা বা ঢালিউড তাদের তো অপরচুনিটি আসলে সবসময় ছিল, তাদের বাংলাদেশে যেহেতু কিন্তু তাদেরকে স্কিপ করে বড় বড় সেলিব্রিটিদের আনা হতো, বা সালমান খান, ক্যাটরিনার কথা বলা যায় যে তাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে কোয়ালিটিটা মেনটেন করে, যাকে আসলে মানুষ ভালোভাবে রিসিভ করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ঢালিউড যারা আছে, মানে আপনি তো আমাদেরকে, মানে আমাদের দেশিদেরও সুযোগ দিতে হবে, এটা না আসলে না আমি তো বলছি যে সবসময় সুযোগ তাদের দিয়ে যদি আপনি আপনার এই যে কি যেন বলে, মানে ট্র্যাডিশনাল ব্যাপারগুলো যদি আপনি সামনে আনতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড়। অবশ্যই আমার বিশ্বকাপে, মানে 11 বিশ্বকাপে দেখেছি যে বাংলাদেশে ট্র্যাডিশনালি কত সুন্দর করে আয়োজন করা হয়েছিল, সেইটা যদি একবার মাথায় পরিকল্পনা নিয়ে আসে, সেখানে এই ঢালিউডে যারা কাজ করেন অবশ্যই 2-4 জন তো অবশ্যই আছেন যাদের জনপ্রিয়তা বেশি। আপনি যদি নায়িকাদের কথা বলেন, অপু বিশ্বাসের কথা বলতেন, পরিমণির কথা বলতে পারেন, বা এখন আরও বেশ কয়েকজন কাজ করছেন তাদের কথা বলতে পারেন। আপনি নায়ক হিসেবে যারা আছেন, শাকিব খানের পাশাপাশি আরও বেশ কয়েকজন আপনি টার্গেট করতে পারেন। সেটা মনে হয় যে আরও ভিন্ন মাত্রা। অবশ্যই আপনি ট্রেডিশনের কথা বলছেন, ট্রেডিশনাল জিনিস আসলে দেখাতে গেলে বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সাকিব খান এখানে একটা বড় রোল প্লে করবেই, কারণ আপনি জানেন যে সাকিব খান যখন নিজের প্রোডাক্ট লঞ্চ করতে যান, তখন কিন্তু ঢালিউডের সবাই নায়িকাগুলো নিয়ে আসেন। লাস্ট তার একটা মুভি তুফান মুভি, যেটার ইভেন কলকাতা থেকেও তিনি এখন ভালো রেসপন্স পান, সো সেইখান থেকেও আসলে আসতে পারবে। সো বাংলাদেশের যারা রয়েছেন তাদের জন্য ভালো একটা সুযোগ রয়েছে, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল লাইন আপটা আসলে দেখতে হবে যে কত যদি ভালো হয়, সেই সঙ্গে তখন চাষাদের হলে তখন একটা কম্প্যাক্ট একটা বিষয় হবে। আপনি একজন ভালো ইন্টারন্যাশনাল বিদেশি হচ্ছে পারফর্ম করছে, তারপরে একজন বাংলাদেশি একজনকে পারফর্ম করছে, সো ওই কম্বিনেশনটা হলে মানে খুব ভালো হতে পারে। আমরা আসলে কনসার্ট থেকে একটু সাকিব আল হাসান বা তানজিম হাসান সাকিবের দিকে যাবো। সাকিব আল হাসানকে যার একটা বড় কারণ যে আপনি নিশ্চয়ই দেখে ফেলেছেন ইতিমধ্যে, যে চেন্নাই সুপার কিংস একটা আসলে রহস্যজনক একটা পোস্ট করেছে, সেখানে যে ছবির মানে অবয়বটা ব্যবহার করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে বা অনেকের কাছে মনে হয়েছে এটা সাকিব আল হাসানের অবয়ব ব্যবহার করা হয়েছে। আপনার কি মনে হয় যে এই পোস্টটা আসলে কারণ কি হতে পারে? এটা শুধু মানে অনেকে বলছেন যে এটা শুধু রিচ বাড়ানোর জন্য, কিংবা মানে এটা আপনি না, এখানে আসলে আমি ফ্র্যাঙ্কলি বলি যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু অনেকটাই বুঝে গেছেন। আমরা যতটুকু কভার করি তখন কিন্তু আমরা দেখি যে বাংলাদেশি প্লেয়াররা যদি থাকে তাদের নিয়ে অনেক পোস্ট হয়, কারণ তারা জানে যে এইটার মানে হিটটা বেশি হবে। আপনি বাংলাদেশের ফ্যান বেজ এরকম যে তারা একটা প্লেয়ার যেই যাক না কেন তার জন্য একদম বসে থাকে যে তার পোস্ট কখন আসবে বা কি, এবং রিচ তারা ওইভাবে পায়। ওই রিচটা পাওয়ার ফলে মুস্তাফিজকে দিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে যে চেন্নাই অনেক পোস্ট করেছে। চেন্নাই নর্মালি কিন্তু এত পোস্ট করে না, সেই ক্ষেত্রে তাদের মহেন্দ্র সিং ধোনি নিয়ে পোস্ট করে ধরেন 10 কে রিঅ্যাক্ট করেছে, আপনি মুস্তাফিজকে নিয়ে এগুলো 100 কে রিঅ্যাক্ট করেছে। সো তারা আসলে মার্কেটটা বুঝে গেছে হয়তো, সেই ক্ষেত্রে সেইটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমার মনে হচ্ছে যে চেন্নাই হয়তো নিয়েছে, বা সাকিবকে একটা অবয়ব দিয়ে দেখা হচ্ছে, কারণ অলরাউন্ডার কথা বলা হচ্ছে। আমি যদি বলি যে আপনি ধরেন মার্কেটিংটা আমি ধরলাম, আপনার কথাটাই ধরলাম যে হ্যাঁ মার্কেটিং এর কথা ভেবেই হয়তো তারা এটা করেছে, কিন্তু আপনার কি কোনোভাবে মনে হয় যে সাকিবের একটা চান্স থাকলেও থাকতে পারে চেন্নাই? না সাকিবের আমি তো মানে বলছি যে স্ট্র্যাটেজি যা ছিল, কিন্তু মেগা অকশনে কিন্তু সাকিবের আসলেই ভালো একটা চান্স রয়েছে। চেন্নাই বলুন বা কলকাতা বলুন, চেন্নাইয়ের উইকেটটা উইকেটটা বিশেষ করে আপনার এখানে একটা জিনিস আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, যেটা হচ্ছে যে তারা কিন্তু বেশ কয়েকটা মৌসুম মিচেল স্যাটনারকে ব্যবহার করেছে। সো ওই জায়গাটাতে আপনি যদি সাকিবকে ব্যবহার করতে পারেন, বাহাতি স্পিনার, কিন্তু মিচেল স্যাটনার আছে ব্যাটার হিসেবে খুব বেটার অপশন। সো ওইটা কি তার দাম কিন্তু কম, সাকিবের দাম কিন্তু এবার কম, 1 কোটিতে আরও একটা ভালো দেই, তার স্ট্রং পয়েন্ট দিই, বুড়োদের দলে কিন্তু সাকিবের নামও কিন্তু চলে আসে আস্তে আস্তে, কারণ সাকিব ভালো বলেছেন। আপনি
পুরা সিজনটা সাকিবকে পাবেন, সাকিবের আসলে ইন্টারন্যাশনাল ডিউটি কমে যাচ্ছে, নাই বললেই চলে। আচ্ছা নাই কমে যাচ্ছে না, নাই। সো সেই ক্ষেত্রে আপনার সাকিবের যেহেতু ফুল যদি পান, সাকিবের মতো একজন প্লেয়ার কিন্তু Vast দলে থাকা experience কিন্তু একদম। খুবই ভালো। তার যদি অন্য অন্য চাপ না থাকে, তিনি কিন্তু আপনি কি সেরা পারফরমেন্সটা দিবেন। এবং তিনি আবুধাবি T10 শুরু হবে, তার জন্য কিন্তু তিনি জোরে সোরে প্রস্তুতি নিচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে সেটাও দেখছি যে তিনি কিন্তু তাকে ফিট করার জন্য আবার খুব ভালোভাবে জোর দিচ্ছেন। সো সেক্ষেত্রে যদি দল পায় তাহলে কিন্তু সাকিব মনে হচ্ছে সাকিবের ফুলটাই দিবে। আর IPL-এ সবসময় সাকিব চেষ্টা করে তার বেস্টটা দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি মানে চেন্নাই সুপার কিংস যদি না হয়, আপনার কি মনে হয় যে আরও কয়েকটা দল থাকতে পারে যারা কিনা টার্গেট করতে পারে সাকিবকে, বা ওই দলগুলোর জন্য সাকিব ভালো হতে পারে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে কলকাতার সবসময় একটা চান্স থাকেই সাকিবের জন্য। হ্যাঁ, কলকাতার মাঠের জন্য হোক বা কলকাতার সাথে সম্পর্কের কারণে সাকিবের সাথে সাকিব দুবার চ্যাম্পিয়ন, দুবারের চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে কলকাতায় খুব ভালো একটা চান্স রয়েছে। এছাড়া পাঞ্জাব কিংসের যেই টাকা ওরা যে কাকে নিবে, কত বড় করে নিবে, সেটা আসলে দেখার বিষয়। যে মানে পাঞ্জাব কিংসে সাকিব যদি যায়, এইখানে পাঞ্জাব কিংস এবার একটা স্ট্রং টিম বানাতে পারে, কারণ তাদের অনেক টাকা রয়েছে। সেক্ষেত্রে আপনি অপশন বড় বড় প্লেয়ারগুলো নেওয়ার পরে হয়তো আপনি যদি 2-3টা বড় প্লেয়ার নিয়ে নেন, এরপরে যেই টাকাটা থাকবে তা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো এই টাইপের প্লেয়ার নিতে পারবেন যারা ইফেক্টিভ কিন্তু দাম কম। হ্যাঁ, এটা ভালো বলেছেন। আমরা একটু IPL বা সাকিব আল হাসান থেকে আরেকটা সাকিবে ফিরি। সেটা হচ্ছে যে আজকে তানজিম হাসান সাকিব তার ফিটনেস টেস্ট দিয়ে, যেহেতু তিনি NCL খেলার সময় তিনি কাঁধের ইনজুরিতে পড়েছিলেন, আজকে তিনি পাস করে গেছেন। এবং যতটুকু জানা গেছে যে তাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের খেলার জন্য NOC দেওয়া হচ্ছে। এটাকে আপনি আসলে কীভাবে দেখেন, একদম ছোট করে যদি আপনি বলেন? না, মানে সাকিবের জন্য এটা খুবই ভালো একটা জিনিস। NOC-টা নিয়ে সবসময় BCBর সাথে একটা ক্ল্যাশ হয়ে যায়। আগের BCBর সাথে একটা ক্ল্যাশ হয়ে থাকতো যে NOC দেওয়া হতো না ফ্র্যাঞ্চাইজ লিগগুলো খেলা। যেহেতু রংপুরের পুরো একটা টিম যাচ্ছে বাংলাদেশ থেকে, একটা সেই টিমে সাকিব নেই, কিন্তু সাকিব গায়ানা আরেকটা স্ট্রং টিমে রয়েছে। গায়ানা হোস্ট কান্ট্রি, তাদের দলটা খুবই স্ট্রং। সো চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু একজন বাংলাদেশী আসলে থাকছে। তো মানে এই জিনিসটা, এই গ্লোবাল একটা ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের খেলাটা, মানে এই যারা ইয়াং রয়েছে, আপনি রিশাদের কথা বলুন, সাকিবের কথা বলুন, এদের আসলে যতটুকু সুযোগ দেওয়া যায় সবগুলো BCB দেওয়া উচিত। একটা জিনিস জানা যাচ্ছে যে আমরা কিন্তু কয়েকদিন ধরে বলছিলাম যে এইবার যতটুকু জানা যাচ্ছে যে BCB মৌখিকভাবে ক্রিকেটারদের বলে রেখেছে, তোমরা যদি কেউ দল পাও অবশ্যই তোমাদেরকে ছেড়ে দেবো, জাতীয় দলে খেলা থাকলেও যদি একেবারে খুবই সিরিয়াস কোনো সিচুয়েশন না হয়। সেক্ষেত্রে মনে হয় যে BCB খুব ভালো ওয়েতে হাঁটছে। আমি একটা প্রসেস বলি, যে সাকিবের কথা, সাকিব আল হাসানের কথা বলেন, তিনি যখন এরকম ইয়াং ছিলেন তিনি কিন্তু প্রচুর গ্লোবাল টুর্নামেন্ট খেলে বেরিয়েছেন। তার এই এক্সপিরিয়েন্সগুলো যে দেশের কাজে কতটা কাজে লেগেছে তারা সেটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি। আফগানিস্তানকে দেখে তো প্রমাণ পেতে পারেন। অবশ্যই। সো এখন যেহেতু যেরকম ওয়ার্ল্ড চলছে, যে ফ্র্যাঞ্চাইজি লিগ বেসড ন্যাশনাল টিম তার মধ্যে থেকে চলে, সো যতটুকু আসলে সুযোগ দেওয়া যায় সারা বছরে যতগুলা খেলা যায় খেলে আপনি বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এমনিতেও সুযোগ পায়। হ্যাঁ, 2-4 জন যারা সুযোগ পায় তাদের আসলে দেওয়া উচিত হয় না। কারণ আপনি রশিদ খানের কথা চিন্তা করেন, রশিদ খান আফগানিস্তানের আইকন, সে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও আইকন হয়ে যাচ্ছে, যে সব জায়গায় তার ফেস দেখা যাচ্ছে। চিন্তা করেন গুজরাট টাইটান্স তাকে রিটেন করেছে, তাদের গত মৌসুমে সে ক্যাপ্টেন্সিও করেছে বেশ কিছু ম্যাচে। সো ওই জায়গাটা আসলে ক্রিকেটার তৈরি করতে হবে। এবং আপনি যদি না খেলেন, আসলে জাতীয় দলে খেললে তো সব ওই জায়গাগুলো তৈরি হবে না। সো ওই জায়গাতে মনে হয় যে এটা ভালো একটা চয়েস। এবং তানজিম হাসান সাকিবের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে এত বড় একটা প্ল্যাটফর্মে কীভাবে সে পারফর্ম করে, এবং যেহেতু ওই উইকেটটা তার জন্য মনে হয় খুবই সুইটেবল হবে। কারণ আমরা লাস্ট বিশ্বকাপে দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র উইকেটে কী ধরনের তিনি বোলিং করেছেন। তার জন্য খুব বড় সুযোগ, কারণ এখানে পারফর্ম করতে পারলে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখান থেকেও সুযোগ নিশ্চিতভাবে আসবে। সাদমান, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনার সাথে কথা বলবো। দর্শক, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে যে চেন্নাইয়ের রহস্যময় পোস্টটা, সেটা হয়তো এখন মার্কেটিং পলিসির জন্য হতে পারে, আবার দলেও নিতে পারে, সেটা আমরা এখন তো জানি না। যেহেতু আগামী 24 এবং 25 তারিখে IPL-এর নিলাম আছে, তারপরে হয়তো আমরা একেবারে এটা কনফার্ম হয়ে যাবে সাকিব আল হাসান কোন দলের হয়ে খেলবেন। এবং তানজিম হাসান সাকিব যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বলতে তিনি গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছেন, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। এই হচ্ছে আমাদের কাছে নতুন আপডেট যতটুকু ছিল। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকবেন।